মহাসড়ক বলতে যা বোঝায় বাংলাদেশের আন্তজেলা সড়কগুলো আসলে তা নয়। সড়কের কাঠামোগত ত্রুটি, যথেষ্ট চওড়া না হওয়া আর মূল সড়কের পাশে ছোট যানবাহন চলাচলের আলাদা পথ না থাকায় দুর্ঘটনায় প্রাণহানি নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মহাসড়কে কাঠামোগত পরিবর্তন আনতে না পারলে দুর্ঘটনায় মৃত্যুর ঝুঁকি কমানো সম্ভব হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সরু মহাসড়কে ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের প্রবণতা চালকদের এক সাধারণ অভ্যাস। বেপরোয়া চলতে গিয়ে দুঃসহ অভিজ্ঞতা বিরল নয় মোটেও। সড়ক ধরে একই সঙ্গে চলে ধীর এবং দ্রুতগতির গাড়ি, চলে যান্ত্রিক এবং অযান্ত্রিক যান, পাশাপাশি পায়ে হেঁটে চলে পথচারীরা। প্রকৌশলীরা বলছেন, ধীরগতির গাড়ি, অযান্ত্রিক যান আর পথচারীদের চলার কথা মহাসড়কের পাশের সরু অংশ দিয়ে। এই সরু অংশ আবার দুই ভাগে থাকার কথা। প্রথম ভাগে 6 ফুট অংশকে বলা হয় হার্ড শোল্ডার, ধীরগতির যান চলার কথা এই অংশ দিয়ে। আর এর পাশের 2 ফুটের সফট শোল্ডার ধরে চলার কথা পথচারীদের। কিন্তু মহাসড়কের এই আদর্শ রূপ দেখা যায় না বাংলাদেশে। কেউ যেন নিম্নমানের রাস্তার থেকে দ্রুতগতির রাস্তায় না যেতে পারে সেই জন্য প্রায় 1 ইঞ্চি বা 25 মিলিমিটারের একটা ড্রপ দেওয়া ছিল। এটার উদ্দেশ্য দ্রুতগতির গাড়িও যেন হার্ড শোল্ডারে না আসে, হার্ড শোল্ডারে ধীর গতিতে যারা গাড়ি চালাচ্ছে অনায়াসে যেন দ্রুত গতিতে না যেতে পারে রাস্তায়। দুর্ঘটনা কমাতে মহাসড়কের সমান্তরালে স্বল্প দূরত্ব ও কম গতির যান চলাচলে আলাদা সার্ভিস রোড তৈরির পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ। সড়ক ব্যবহারকারী হচ্ছিল দ্রুতগতির, ধীর গতির এবং পথচারী। তিনজনের রিকোয়ারমেন্ট কিন্তু 3 রকম। সুতরাং 3 রকম, একজনকে শোল্ডার দিতে হবে ফাংশনাল শোল্ডার, আরেকজনের দিতে হবে সার্ভিস রোড, আর আরেকজনকে দিতে হবে প্রবেশ নিয়ন্ত্রণ জাতীয় একটা মাঝখানে দ্রুতগতির রাস্তা। এইভাবে যদি কনফিগারেশনটা করা হয়, পরিবেশটা চমৎকার হয়ে যাবে, সুশৃঙ্খল হয়ে যাবে, সাংঘর্ষিক অবস্থা কমে যাবে, দুর্ঘটনা কমতে বাধ্য। গবেষকরা বলছেন, সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে নাটোরের বনপাড়া পর্যন্ত মূল সড়কের পাশাপাশি এই হার্ড শোল্ডার এবং সফট শোল্ডার দুই আছে। এই মহাসড়কে দুর্ঘটনার সংখ্যা একেবারেই কম। হাসিফ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নিরাপদ সড়ক চায়ের সভাপতি ইলিয়াস কাঞ্চন। কথা বলছি তার সঙ্গে। ইলিয়াস কাঞ্চন, আপনারা তো দীর্ঘদিন ধরেই সড়ক মহাসড়কে দুর্ঘটনা কমানোর বিষয়ে সচেতনতামূলক কাজ করছেন, পাশাপাশি আন্দোলনও চালিয়ে যাচ্ছেন। আপনারা কয়েকটি কারণও চিহ্নিত করেছিলেন যেসব কারণে দুর্ঘটনা ঘটে বেশি। সেই কারণগুলো নিয়ে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কতটা কাজ করেছে? আমরা যে সমস্ত কারণগুলো নির্ধারণ করেছিলাম সেগুলো যদি সত্যিকার অর্থে যদি কাজ করা হতো, আন্তরিকতার সঙ্গে যদি সেটিকে যদি বাস্তবায়ন করা হতো, তাহলে সড়ক দুর্ঘটনা এত সড়ক দুর্ঘটনা ঘটতো না। আমাদের অনেকগুলোই অনিয়ম আছে। আমাদের যেমন আমাদের সাধারণ পথচারী যারা আছে তারাও নিয়ম কানুন জানে না কিভাবে পথ পারাপার হতে হবে, যে কারণে গাড়িতে সংঘর্ষ কিংবা গাড়ি উল্টে গিয়ে কিংবা কোনো রাস্তার পাশে পড়ে যাওয়া, তাতে যে সড়ক দুর্ঘটনা ঘটে তার সংখ্যা হলো 51%। এবং পথচারীরা কিন্তু দুর্ঘটনা ঘটে প্রায় 49%, প্রায় সমান সংখ্যক। আরেকটা বিষয় জানতে চাচ্ছি ইলিয়াস কাঞ্চন, এই যে দুর্ঘটনা কমাতে জনসচেতনতা একটা বড় বিষয়, আপনারা তো সেই বিষয়ে কাজ করে যাচ্ছেন। জনসচেতনতার পাশাপাশি আর কি কি কাজ করা দরকার? জনসচেতনতার পাশাপাশি সেটি হলো যে আইনের সঠিক প্রয়োগটা কিন্তু যদি না হয় তাহলে আমরা যতই কথা বলি না কেন সড়ক দুর্ঘটনা রোধ করা যাবে না। কারণ সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, আর সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে আইনের প্রয়োগ যথাযথভাবে করতে হবে। আমরা সম্প্রতি দেখেছি যে আদালত একটি রুল দিয়েছে যে ভুয়া লাইসেন্স, ড্রাইভার্স লাইসেন্স এবং ফিটনেসহীন গাড়িগুলোকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য বিআরটিএ-কে নির্দেশ দিয়েছে। তো বিআরটিএর তো এটা স্বাভাবিক কাজ, ভুয়া লাইসেন্সধারীদেরকে ধরবে এবং ফিটনেসহীন গাড়িগুলোকে ধরবে, সেটার জন্য আদালতকে কেন বলতে হয়? আদালত এর আগেও কিন্তু বলেছিল যে সমস্ত চালকরা
মানে ভুয়া ড্রাইভিং লাইসেন্স নিয়েছেন, তো সেই সমস্ত ড্রাইভিং লাইসেন্সের হোল্ডাররা যারা আছেন, চালক যারা আছেন, তারা পুনরায় পরীক্ষা দিয়ে লাইসেন্সগুলো নিতে হবে। কিন্তু আদালতের সেই লাইসেন্সের হোল্ডাররা যারা আছেন, চালক যারা আছেন, তারা পুনরায় পরীক্ষা দিয়ে লাইসেন্সগুলো নিতে হবে। কিন্তু আদালতের সেই নির্দেশও কিন্তু মানা হয়নি এবং এটি নিয়ে অনেক বার্গেনিং হয়েছে এবং শেষ পর্যন্ত আপনারা জানেন যে একজন ইন্সপেক্টরের ইন্সপেকশনের মাধ্যমে সেই লাইসেন্সগুলো দিয়ে দেওয়া হয়েছে। ইন্সপেক্টরের কাজ কিন্তু লাইসেন্স প্রদান করা না। লাইসেন্স দিতে হলে একজন পরীক্ষক এবং রোড টেস্ট এবং লিখিত পরীক্ষা, এই সমস্ত পরীক্ষা দেখে সে যদি পরীক্ষায় পাশ করে তাহলে তাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া উচিত। কিন্তু সেইটি কিন্তু অবহেলা করে সেই ড্রাইভিং লাইসেন্সগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। জি, ধন্যবাদ ইলিয়াস কাঞ্চন, এখনো আপনি আমাদের যে- সঙ্গেই থাকুন। আমরা আপনার কাছে আবার যাচ্ছি একটু ফিরোজ ইকবালের কাছে। বিশেষজ্ঞরা বলছেন যে দেশের সড়ক মহাসড়কের কাঠামো আদর্শ মানের নয়। আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম প্রতিবেদনে, যে কারণে বছর ধরে বিভিন্ন ধরনের দুর্ঘটনা লেগেই আছে। তো এই যে সড়ক মহাসড়কের অবকাঠামো উন্নয়নে সরকার কি কোনো কিছু ভাবছে? ধন্যবাদ। অবশ্যই দেশের সড়ক মহাসড়কগুলোর উন্নয়নের জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। আপনারা অবশ্যই শুনে থাকবেন, আমাদের মন্ত্রী মহোদয় ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। তন্মধ্যে আমাদের ন্যাশনাল হাইওয়েগুলো, যেগুলো আমরা 4 লেনে উন্নীত করব, পাশাপাশি স্লো মুভিং ভেহিকেল চলার জন্য আলাদা লেন থাকবে। এছাড়াও থাকবে এই মহাসড়কগুলোতে ডিভাইডার, যাতে সড়কে আপনার অ্যাক্সিডেন্টের মাত্রা কমে যায়। এখন যে বিষয়গুলো দেখা যাচ্ছে যে সড়কের কনফিগারেশনের কথা বলা হচ্ছে, আসলে আমাদের দেশে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে যদি চিন্তা করেন তাহলে দেখা যাবে যে সড়কের উপরে ম্যানুয়াল অ্যাক্টিভিটিস এত বেশি যে সেখানে আপনি ইচ্ছা করলেও এই বিষয়ে আরেকটু বিষয় একটু জানতে চাচ্ছি আপনার কাছে। সারা দেশে গুরুত্বপূর্ণ আন্তঃজেলা মহাসড়কগুলো যেগুলো আছে সেগুলোকে কি চওড়া করার কোনো আপনাদের পরিকল্পনা আছে কিনা? 2 লেন যেটি আছে সেটিকে 4 লেন করা বা 8 লেন করা, এমন কোনো পরিকল্পনা আছে, বা সেটি কি সম্ভব আমাদের মতো এত ঘনবসতিপূর্ণ একটি দেশে? আমাদের দেশে না, বিশেষ করে জাতীয় মহাসড়কগুলো যেগুলো আপনারা বলছেন যে যেগুলা গুরুত্বপূর্ণ শহরগুলোকে সংযোগ করছে বা সমুদ্র বন্দর সংযোগ করছে রাজধানীর সাথে, সেই সমস্ত সড়কগুলোকে 4 লেন করা সম্ভব। এবং সেই 4 লেন করার জন্য যে জমি অধিগ্রহণের বিষয়টাও আমাদের ইতিমধ্যেই আছে, জমি অধিগ্রহণ করাও আছে অনেক ক্ষেত্রে। হয়তো যদি লাগেও তাও খুব অল্প লাগতে পারে কিছু বাঁক সোজা করার জন্য। ধন্যবাদ ফিরোজ ইকবাল আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ ইলিয়াস কাঞ্চন আপনাকেও।